মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সবচেয়ে দৃশ্যমান প্রতীকগুলোর একটি হল তাদের বিশাল বিমানবাহী রণতরী। আকাশে আধিপত্য, সাগরে দাপট আর প্রযুক্তির অহংকার সবকিছুর একত্রিত রূপ এই ভাসমান শহরগুলো। ঠিক সেই প্রতীকের নামই আজ পারস্য উপসাগরে এসে পরিণত হয়েছে এক ভিন্ন বাস্তবতায়। ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন, যে যুদ্ধজাহাজকে পাঠানো হয়েছিল শক্তি প্রদর্শনের জন্য, আজ সেটিই আলোচনায় একটি সম্ভাব্য ভাসমান ফাঁদ হিসেবে। ওয়াশিংটনের হিসেব ছিল খুব সরল। পারস্য উপসাগরে একটি স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হবে, তাতে তেহরান বুঝে যাবে বার্তাটি। চাপ তৈরি হবে, ভয় গাজ করবে, ইরান পিছু হটবে। কিন্তু বাস্তবতা অনেক সময় কাগজের হিসেব মানে না। এই ক্ষেত্রেও তাই হয়েছে। ভয় পাওয়ার বদলে তেহরান বরং আরও কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে তাদের জলসীমায় কোনো মার্কিন রণতরীর প্রবেশ মানেই সরাসরি সংঘর্ষ। ইরানের অবস্থান এবার আর কূটনৈতিক ধোঁয়াশায় নেই। সতর্কবার্তা, বিবৃতি, কূটনৈতিক বাক্যবিন্যাস সব পেছনে ফেলে তারা স্পষ্ট করে বলেছে, আঘাত এলে জবাব আসবে, তাও তাৎক্ষণিক এবং সরাসরি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড, এই ৩ স্তর এবার একই সুরে কথা বলছে। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ইরানের রাজনীতিতে এই ঐক্য সবসময় দেখা যায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাগাই একটি বিষয় খুব কৌশলে তুলে ধরেছেন। তিনি বলেছেন, অস্থিরতা কোনো নির্দিষ্ট সীমান্তে আটকে থাকে না, এটি সংক্রামক। এক জায়গায় আগুন লাগালে তার তাপ চারপাশে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আমেরিকা যদি ইরানের ভেতরে আগুন লাগানোর চেষ্টা করে, সেই আগুন শুধু তেহরানেই সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে, এমনকি আমেরিকার নিজস্ব ঘাঁটিগুলোতেও। এই আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? এর কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সংবেদনশীল সামুদ্রিক পথ। পৃথিবীর মোট তেল পরিবহনের প্রায় 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়েই যায়। আর ঠিক এখানেই ইরান বছরের পর বছর ধরে গড়ে তুলেছে একটি বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা বলয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী এখন আর শুধু একটি প্রণালী নয়, এটি কার্যত একটি সামরিক দুর্গ। সংকীর্ণ জলপথ, চারপাশে ইরানের উপকূল, দ্বীপ আর পাহাড়, সব মিলিয়ে এখানে ঢোকা মানেই নিজেকে ইরানের তৈরি করা মরণ ফাঁদের ভেতরে ঢুকিয়ে দেওয়া। ইরানের হাতে বর্তমানে প্রায় 2000 ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন রয়েছে এই অঞ্চলে। এর পাশাপাশি সাগরের নিচে লুকিয়ে রাখা হয়েছে হাজার হাজার নৌমাইন। এগুলো সাধারণ মাইন নয়, আধুনিক সেন্সরযুক্ত, কিছু আবার স্মার্ট মাইন, যেগুলো নির্দিষ্ট টার্গেট শনাক্ত করেই বিস্ফোরিত হতে পারে। আমেরিকার বিমানবাহী রণতরীগুলো যতই আধুনিক হোক না কেন, এগুলো বিশাল আকারের। দ্রুত দিক পরিবর্তন করা কঠিন, সংকীর্ণ জলপথে চলাচল সীমিত। হাজার হাজার মাইল বিস্তৃত এই মাইনফিল্ডের ভেতর দিয়ে নিরাপদে চলা যে কতটা কঠিন, তা মার্কিন নৌবাহিনী নিজেই ভালোভাবে জানে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এসব মিসাইলের পাল্লা প্রায় 1700 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ মার্কিন রণতরী যদি উপকূল থেকে দূরে সরে নিরাপদ থাকার চেষ্টা করে, তবুও তারা ইরানের আঘাতের বাইরে যেতে পারবে না। কিন্তু সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো স্যাচুরেশন অ্যাটাক, আধুনিক যুদ্ধের এক ভয়ঙ্কর কৌশল। ধারণাটা খুব সহজ কিন্তু মারাত্মক। একসঙ্গে এত বেশি ড্রোন ও মিসাইল ছোড়া হবে যাতে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা সংখ্যার চাপে ভেঙে পড়ে। মার্কিন রণতরীতে থাকা উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম একসঙ্গে হয়তো 20টি, 30টি বা 50টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে। কিন্তু যদি একসঙ্গে 500টি ড্রোন আর ক্রুজ মিসাইল ছুটে আসে, তখন কোনো সিস্টেমই শতভাগ কার্যকর থাকে না। এই 500টির মধ্যে যদি মাত্র 1টি বা 2টি মিসাইলও ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের গায়ে আঘাত হানে, তাহলেই কয়েক বিলিয়ন ডলারের এই জাহাজ কার্যত অচল হয়ে যেতে পারে, ডুবেও যেতে পারে। আর বিমানবাহী রণতরী ডোবা মানে শুধু সামরিক ক্ষতি নয়, তা একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক বিপর্যয়। ইরানের অস্ত্রভাণ্ডারে যুক্ত হওয়া হাইপারসনিক মিসাইল ফাত্তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। শব্দের চেয়ে প্রায় 15 গুণ গতিতে চলা এই মিসাইল বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। এখনও পর্যন্ত এমন কোনো রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা নির্ভুলভাবে এই গতির বস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। এমনকি মার্কিন পেন্টাগনও স্বীকার করেছে, হাইপারসনিক প্রযুক্তির ক্ষেত্রে তারা এখনও পিছিয়ে। এই স্বীকারোক্তি নিজেই অনেক কিছু বলে দেয়।
এর সঙ্গে রয়েছে ইরানের খালিজ ফার্স ব্যালিস্টিক মিসাইল। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে চলমান সমুদ্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে, অর্থাৎ জাহাজ যতই দিক পরিবর্তন করুক না কেন, এই মিসাইল সেটিকে ট্র্যাক করে আঘাত হানতে সক্ষম। পানির নিচের যুদ্ধক্ষেত্রেও ইরান আমেরিকাকে অস্বস্তিতে ফেলেছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর পানি তুলনামূলক অগভীর। এই পরিবেশে আমেরিকার বড় পারমাণবিক সাবমেরিনগুলো খুব কার্যকর নয়। ঠিক এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ইরান তৈরি করেছে ছোট আকারের গদির ও ফতে শ্রেণীর সাবমেরিন। আকারে ছোট, শব্দ কম, সহজে ধরা পড়ে না। এগুলো সাগরের তলদেশে লুকিয়ে থেকে সুযোগ পেলেই টর্পিডো হামলা চালাতে পারে। এর ওপর আছে আইআরসিসির সামুদ্রিক গেরিলা কৌশল। হাজার হাজার দ্রুতগামী স্পিডবোট, রকেট লঞ্চার, টর্পিডো, এমনকি আত্মঘাতী বিস্ফোরক বোঝায়। যুদ্ধের সময় এগুলো মৌমাছির ঝাঁকের মতো 4 দিক থেকে আক্রমণ করতে পারে। বড় যুদ্ধজাহাজের জন্য এই ছোট আর দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত করা ভীষণ কঠিন। ভৌগোলিক বাস্তবতাও এবার ইরানের পক্ষে। সংকীর্ণ জলসীমায় আমেরিকা তাদের পূর্ণ শক্তি ব্যবহার করতে পারে না। বিশাল রণতরীগুলো কার্যত খাঁচায় বন্দি বাঘে পরিণত হয়, যাদের বাইরে থেকে সহজেই লক্ষ্যবস্তু করা যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক একাকিত্ব। উপসাগরীয় অনেক দেশই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা তাদের আকাশ বা সমুদ্রসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলার অনুমতি দেবে না। এটি পেন্টাগনের জন্য বড় ধাক্কা। দীর্ঘমেয়াদী সংঘাতে আরেকটি বড় প্রশ্ন হলো অর্থনীতি। ইরান যেখানে কয়েক লাখ ডলারের ড্রোন ব্যবহার করে হামলা চালাতে পারে, সেখানে আমেরিকাকে প্রতিটি প্রতিরোধে মিলিয়ন ডলারের মিসাইল খরচ করতে হয়। এই অসম খরচের চাপ দীর্ঘ সময় ধরে বহন করা সহজ নয়। খাতায় কলমে সামরিক বাজেট ও প্রযুক্তিতে আমেরিকা এগিয়ে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে অ্যাসিমেট্রিক যুদ্ধের জন্য ইরান যে প্রস্তুতি নিয়েছে তা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তিকেও কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে। এক প্রকার বন্ধুহীন অবস্থায় অচেনা ও সংকীর্ণ সমুদ্রে এমন প্রতিপক্ষের মুখোমুখি হওয়া যে কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে এখন আর খুব বেশি সন্দেহ নেই। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমেরিকা কি সত্যি এই ঝুঁকি নিতে প্রস্তুত? একটি বিমানবাহী রণতরী শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি একটি ভাসমান ঘাঁটি, একটি প্রতীক, একটি বার্তা। এই ধরনের জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়া মানেই শুধু সামরিক ক্ষতি নয়, তা আমেরিকার বিশ্ব বাণিজ্যে একটি বিশাল আঘাত। ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো যুদ্ধগুলো ছিল দীর্ঘস্থায়ী এবং ধীরে ধীরে ক্ষয়িষ্ণু, কিন্তু পারস্য উপসাগরে কোনো বড় ধরনের সংঘর্ষ হলে তার প্রভাব হবে তাৎক্ষণিক এবং বিস্ফোরক। ইরান এই বিষয়টি খুব ভালোভাবে বোঝে, তাই তারা সরাসরি যুদ্ধ জয়ের কথা বলছে না, বলছে যুদ্ধকে অস্বস্তিকর করে তোলার কথা। তাদের লক্ষ্য হলো আমেরিকার জন্য এই সংঘর্ষকে এতটাই ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত করে তোলা, যাতে ওয়াশিংটন নির্ণয় নেওয়ার আগেই কয়েকবার ভাবতে বাধ্য হয়। এখানেই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের আসল শক্তি। ইরান জানে তারা সামরিক বাজেটে আমেরিকার সমকক্ষ নয়, কিন্তু তারা এটাও জানে যে আধুনিক যুদ্ধে শুধু বাজেট আর প্রযুক্তি সবকিছু নির্ধারণ করে না। ভৌগোলিক সুবিধা, কৌশলগত ধৈর্য এবং প্রতিপক্ষের রাজনৈতিক সীমাবদ্ধতা, এই 3টি উপাদান একসাথে কাজ করলে বড় শক্তিকেও আটকে দেওয়া যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। ইরানের জন্য সময় একটি অস্ত্র। তারা জানে যত বেশি সময় সংঘর্ষ দীর্ঘ হবে, তত বেশি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক চাপ তৈরি হবে আমেরিকার ওপর। তেলের দাম বাড়বে, বৈশ্বিক বাজার অস্থির হবে, মিত্র দেশগুলি অস্বস্তিতে পড়বে। এই চাপের দায় শেষ পর্যন্ত এসে পড়বে হোয়াইট হাউসের ওপর। অন্যদিকে আমেরিকার সামনে রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা। দীর্ঘ যুদ্ধের প্রতি আমেরিকান জনগণের আগ্রহ ও সমর্থন আগের মতো নেই। একটি বিমানবাহী রণতরী ক্ষতিগ্রস্ত হওয়ার ছবি যদি বিশ্ব মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাহলে তার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, তার সরাসরি গিয়ে আঘাত করবে আমেরিকার রাজনীতিতে। এই কারণেই পারস্য উপসাগরে চলমান এই উত্তেজনা শুধু 2 দেশের মধ্যে শক্তি প্রদর্শনের লড়াই নয়, এটি আসলে একটি মানসিক যুদ্ধ, একটি হিসেব নিকাশের খেলা। কে প্রথম চোখের পলক ফেলবে, কে শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখবে, সেই উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, এই সমুদ্রে যদি সত্যিই যুদ্ধ শুরু হয়, তাহলে সেখানে কোনো পক্ষই নিখুঁত বিজয়ী হবে না। ক্ষতি হবে সবারই। প্রশ্ন একটি, এই ক্ষতির মূল্য কে কতটা বহন করতে প্রস্তুত?